জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে খসড়া। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি ফেসবুক পোস্টে জানানো হয় চূড়ান্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়া। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এটি আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হিসেবে দেখা হচ্ছে। সময় ঘোষণাটা দেওয়া হবে এবং সময় আমাদের যারা জুলাইয়ে যারা অংশীদার যারা ছিলেন সবাই থাকবেন, সমস্ত পলিটিক্যাল পার্টি থাকবে। গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এটা ঐতিহাসিক যে একটা নেসেসিটি, এই পুরোটার এটা রিফ্লেকশন হবে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলি নিয়ে জুলাই সনদ হবে বলে জানান তিনি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। র্যালির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এই র্যালি শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 1 বছরে অভ্যুত্থান সব আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে চেষ্টা থাকবে ভবিষ্যতে তা বাস্তবায়ন করার। ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। অনেকেই বৈষম্যের শিকার ছিলেন, বৈষম্যহীনতা দেখা পেয়েছেন 16 বছর পরে। অনেক কিছু পরিবর্তিত হয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা 1 বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। 8 আগস্ট জুলাই সনদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই অভ্যুত্থান পরবর্তী সংকট ও সমাধান নিয়ে আলোচনায় একথা জানান তিনি। বলেন, অভ্যুত্থানের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা এখন রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করতে শিখেছে। রাজনৈতিক বিভাজনের কারণে গুরুত্বপূর্ণ ইস্যুতে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি, সেটা তৈরি করেছে আমাদের, বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যেই সচেতনতা তৈরি করেছে। যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক, তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা সচেতন রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে। পদযাত্রার মাধ্যমে দেশ জুড়ে ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর কাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদ এর ভিত্তিতেই হবে, তাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংস্কারের কাজ শুধুমাত্র নির্বাচনী সংস্কারের হাতে ছেড়ে দেয়া যাবে না বলেও জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 3রা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের 1 দফা দাবি ঘোষিত হয়েছিল। আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে। 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে। ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি।
একটি দল জুলাই সনদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক সাদিক কায়েম। শনিবার বিকেলে রংপুরে জুলাই বিপ্লবে শহীদ আবদুল্লাহ আল তাহিরের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। এ সময় সরকারের থাকা দুই ছাত্র উপদেষ্টার কঠোর সমালোচনা করে সাদিক কায়েম বলেন, ছাত্র উপদেষ্টার ব্যর্থতা ও দুর্নীতি ইতোমধ্যে চোখে পড়েছে। তারা জুলাই বিপ্লবের ক্রেডিট কুক্ষিগত করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। সংস্কার কমিশনগুলোর ধীর গতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষোভ জানান তিনি। জুলাইয়ের শহীদরা কোনো দলের সম্পদ নয় মন্তব্য করে আহতদের পুনর্বাসন ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান সাদিক কায়েম। জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুক্ষিগত করার জন্য। আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি, এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। প্রধান উপদেষ্টার 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র ঘোষণা এই মুহূর্তে প্রয়োজনীয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার এখন টিভিকে তিনি জানান, ক্ষমতায় এলে চতুর্থ তফসিলে জুলাই অভ্যুত্থানের বৈধতা দেবে বিএনপি। এটা তো প্রয়োজনই ছিল না, এটা তো ওরা দিতে চাচ্ছে। আমরা তো বলেছি জুলাই গণ অভ্যুত্থানকে আমরা চতুর্থ তফসিলে ধারণ করব, ঘোষণাপত্র হোক না হোক যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের একটা বৈধতা আমরা দেব না? চতুর্থ তফসিলে একটা বর্ণনা থাকবে না? যারা নির্বাচিত হয় এবং এইভাবে সরকারে আসে তাদের তো কর্মকাণ্ডের একটা বৈধতা দিতে হয়, সেটা দেওয়া হবে। সেটা এখন ঘোষণাপত্র তারা দিক না দিক, এটা মানে ইরেসপেক্টিভ অফ এনি ডিক্লারেশন, সেইটা তো আমাদের দিতে হবে। 5 আগস্টের পর এখনও দেশের মানুষ অধিকার প্রতিষ্ঠা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। আওয়ামী লীগ সব ধ্বংস করেছে মন্তব্য করে রাষ্ট্র কাঠামো মেরামতেরও দাবি জানান বিএনপির এই নেতা। বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হলে চেতনা মুখ থুবড়ে পড়বে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল, এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা, এ সবই নির্বাচনের পক্ষে আছে। অতএব আমি মনে করি যে ঠিক হবে, নির্বাচন হবে ইনশাআল্লাহ শীঘ্রই। গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত করলে আবারও জনগণ জ্বলে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ নষ্ট করে কেউ কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড হতে চায় বলেও অভিযোগ করেছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। বেলা 11টায় ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই আগস্ট প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ট্যাগিং ও প্রতিহিংসামূলক রাজনীতি দেশের জন্য খারাপ লক্ষণ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানে অনেকে ছাত্র সংগঠনের ত্যাগ থাকলেও অভ্যুত্থানের পরে শুধুমাত্র বৈষম্য বিরোধী গুটি কয়েক ছাত্রদের ক্রেডিট দেওয়া হচ্ছে। গণ আন্দোলনের বিপক্ষে যারা অবস্থান করেছিল তাদের অনেককে এখনও আইনের আওতায় আনা হয়নি বলেও অভিযোগ করেন নূর। তিনি আরও বলেন, একটি দল গত 16 বছরে জনসম্মুখে রাজনীতি করতে পারেনি, তারা এখন সভা সমাবেশে হুমকি দিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি জানান, রাজনৈতিক উত্তরণের জন্য নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এমনকি অভ্যুত্থানে এতদিন পরও আহত ও শহীদদের সঠিক সিদ্ধান্ত সরকার দিতে পারেনি বলেও অভিযোগ করেন সাকি। সভায় নতুন বাংলাদেশে বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এখন যারা সরকারের ভেতরে আছেন, বাইরে আছেন, চারপাশে আছেন, যারা সব কিছুকে হাতিয়ে নেবার চেষ্টা করছেন, নতুন দখলদারিত্ব, হাসিনা যেভাবে দখলদারিত্ব কায়েম করেছে সর্বশেষ ইতিহাসের উপরে, তারাও এখন নতুন একটা দখলদারিত্ব মালিকানা তৈরি করবার চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই কথাটা প্রায় প্রতিটা বক্তৃতাতেই আমাদের বলতে হচ্ছে যে আপনাদের প্রথম কাজ ছিল এই শহীদের তালিকা করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া। এই গণ অভ্যুত্থানেও পেশাজীবীদের ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা আসলে আমরা যেমন দেখেছি যে ছাত্রদের ভূমিকাটাকে এককেন্দ্রিক করা হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের কিছু ছাত্রদেরকে ফোকাস করা হয়েছে। মানবতাবাদী গণতন্ত্রীরা যখন ভুল করে, যখন ত্রুটি করে, তখন বিচ্যুতি করে, তার ফাঁক দিয়ে সন্ত্রাসবাদীরা আবার ঢালপালা মেলার সুযোগ পায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেড়ে উঠবে। অভ্যুত্থানের মাধ্যমে জগদ্দল এক পাথরকে সরানো হয়েছে, তবে সংগ্রাম এখনও শেষ হয়নি। অসম্পূর্ণ বিজয় সম্পূর্ণ করতে এখনও অনেক ত্যাগ করতে হবে। এসব অভিমত উঠে এসেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে এবি পার্টির মত বিনিময় সভায়। শনিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির আয়োজনে এই সভায় অংশ নেন ২৪-এর অভ্যুত্থানে ভূমিকা রাখা অবসরপ্রাপ্ত জনাবেশেক কর্মকর্তা। তাদের আলোচনায় অভ্যুত্থানের সময় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকার স্মৃতিচারণ করা হয়। বক্তাদের কেউ কেউ আনুপাতিক হারে আগামী নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। সংস্কার নিয়ে আক্ষেপ প্রকাশ করে বক্তাদের কয়েকজন বলেন, অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে আবারও গণজাগরণ প্রয়োজন হতে পারে। অনির্বাচিত সরকার সংবিধান সংস্কার করতে পারে না, তাই সংসদ ও জনগণের রায় ছাড়া সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই অভ্যুত্থান ও শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, অভ্যুত্থান ভিত্তি গড়েছে বিএনপি, পিআর পদ্ধতির জন্য কেউ জীবন দেয়নি। সবাই নির্বাচন চায়, আর এতেই গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমেদ। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে ৭২ সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে ৭১ সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্য গ্রহণ। আর এর মধ্য দিয়ে শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, যা অনুমতির সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে। শনিবার এই তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এর আগে গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এই মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয়। তখন
এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এর মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণঅভ্যুত্থানে রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানে গণকবরে ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। জুলাই শহীদ পরিবার চাইলে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে জানান, জুলাই আন্দোলনে রায়ের বাজারে গণকবর থেকে মরদেহ তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ৫ আগস্ট সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আরও জানান, দেশি মিডিয়া সততার সঙ্গে কাজ করায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা কমে এসেছে। যারা দেশ বিরোধী চক্রান্তে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে প্রায় ১১৪ জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। অনেক সময় আগে একটা ছিল, তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। আমি সবসময় বলি, আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না, যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য। কোনো ধরনের শঙ্কা নাই, আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। ৫ আগস্ট সামনে রেখে আবাসিক হোটেল, মেস, ফ্ল্যাট ও বস্তিতে চিরুনি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। শনিবার ডিএমপির মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে ডিএমপির মিডিয়া উইং এর প্রধান মোহাম্মদ তালেবুর রহমান জানান, সরকার বিরোধী চক্রান্তের অভিযোগে ভাটারা থানায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের মোটরসাইকেল জব্দ ও মেটফোর্ডের সোহাগ হত্যা মামলার ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে ৫টা ৭টা ৮টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায়, ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আগামী ২ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সাথে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, প্রবাসীদের জন্য একটি উন্নত মানের প্রবাসী কল্যাণ হাসপাতাল নির্মাণের চিন্তা রয়েছে, যেখানে চাকরি করবে প্রবাসীরাই, পাশাপাশি চিকিৎসা সেবাও নেবে তারা। উপদেষ্টা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো অর্থের উপর ভিত্তি করে দেশের অর্থনীতির গতি সচল রয়েছে, তাই তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছে মন্ত্রণালয়। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি যে আমাদের একটা ল্যান্ড আছে, একটা জায়গা আছে, সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই।
দেশে পর্যাপ্ত শ্রমিক থাকলেও সে অনুপাতে কর্মসংস্থান নেই বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তবে অন্য কমিশনের তুলনায় শ্রম ও কর্মসংস্থান কমিশনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেও জানান তিনি। শনিবার রাজশাহীতে OSH রিচার্ডস সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে এবং গবেষণা ভিত্তিক নীতি নির্ধারণে কাজ করছে সরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে একটা সুষম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে হয়, রাজশাহীতে বা এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কী কারণ, সে কারণে আমি সেটা বলতে পারবো না। এমন হতে পারে যে কমিউনিকেশন আগে যেরকম ছিল, যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল, এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো। কাজেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না, বা রংপুর যেতে বেশি সময় লাগে না। এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয়। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনে শিক্ষাবৃত্তি ও রিকশা বিতরণ করেছে জুলাই আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। শনিবার ওসমানী মিলনায়তনে জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে 150 জন আহতের মাঝে এই শিক্ষাবৃত্তি ও রিকশা বিতরণ করা হয়। এদের মধ্যে 100 জনকে বৃত্তি ও 50 জনকে রিকশা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত দুই উপদেষ্টা ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদ আহতদের হাতে এসব অনুদান তুলে দেন। আহতদের সহায়তায় এগিয়ে আসায় ওয়ারিয়র্স অব জুলাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে রক্ত দিয়েছে তা বাস্তবায়নে এই সরকার কাজ করছে। তবে যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে সে সংবিধান পরিবর্তন না করে সরকার পরিবর্তন করার কথা বলা হচ্ছে। এই সংবিধান পরিবর্তন না করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমি পাওয়ার আগে ছিলাম যে গাড়ি পাইবো একটা, সে আসে একটা গাড়ি পাইছি। হ্যাঁ, এতে আমি খুশি বাবা। আমাদের আর্থিকভাবে খুব অসচ্ছল অবস্থায় ছিলাম, এরপর সরকারি কিছু সহায়তা আসে, আর এখন এই শিক্ষার বৃত্তি এটা আমি আমার পড়াশোনার কাজে লাগাবো আর কি। আমরা কিন্তু সংবিধানের কোনো পরিবর্তন এখনো করি না। যেই সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান এখনো বহাল আছে। তো কাজেই এই সংবিধান রেখে, এই রাষ্ট্র রেখে আমরা শুধু সরকার পরিবর্তন করে আমার মনে হয় না আমরা কিছু অর্জন করতে পারবো। সেজন্য আমার মনে হয় যে আমরা আরো, যেহেতু আমাদের কাজ শেষ হয়নি, আমাদেরকে বাইরের শক্তির বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। ফ্যাসিবাদ নানাভাবে আছে, তার বিরুদ্ধে কাজ করতে হবে। আপনারা, আমরা সবাই মিলে রাস্তায় থাকবো, আমরা আপনাদের বাইরের কেউ না। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরে দৃশ্য মাধ্যম সমাজ সম্মেলন 2025 কলজা কাঁপানো 36 দিন শীর্ষক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছেন দেশের দৃশ্য মাধ্যমের শিল্পী কলা কুশলীরা। কর্মসূচিতে রাখা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র, পোস্টার, নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা। প্রতিটি শাখায় ফুটিয়ে তোলা হয় 16 বছরের ফ্যাসিবাদী শোষণ, নিপীড়নের গল্প ও ছাত্র জনতার প্রতিবাদী কণ্ঠস্বর। গেল বছর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশে দাঁড়াতে ভয় ডরহীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করে দৃশ্য মাধ্যম সমাজ। জুলুমের বিরুদ্ধে, জুলুমের পক্ষে স্লোগানে ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজন করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, চলচ্চিত্র কলা কুশলী, আলোকচিত্রী, থিয়েটার কর্মী, লেখক, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, রাজনৈতিক কর্মীরা। এই আন্দোলন আমাদের একটা বড় অপরচুনিটি করে দিয়েছে। আমরা আগে বদ্বীপের মতো বসবাস করতাম, কেউ আর্টিস্ট, কেউ ফিল্ম মেকার, কেউ কবিতা লেখে। আমরা সবাইকে এক করতে পেরেছি বলবো না, আমরা অনেকখানি সাকসেসফুল। 36 দিনের আগেও লড়াই ছিল, 36 দিনের পরেও এখনো লড়াই চলছে। তো আমরা চাই যে অতীতকে যেমন আমরা দেখতে চাই এবং বর্তমানকেও আমরা এই সময় এসে গণঅভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো কতদূর বাস্তবায়ন হলো সেগুলো নিয়েও আমরা বুঝতে চাই। এবং আমরা চাই যে তরুণরা এই জিনিসগুলো দেখুক, কারণ এক একটা ছবি ইতিহাসের সাক্ষী।
জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জুলাই বিপ্লব চিত্র প্রদর্শনী। শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ক্যামেরায় জুলাই বিপ্লব স্লোগানে চিত্র প্রদর্শনীর আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব, যেখানে রাজধানী ঢাকা সহ চট্টগ্রামের সাংবাদিকদের প্রায় 100টি ছবি স্থান পায়। উদ্বোধন শেষে সিটি মেয়র বলেন, ফটো সাংবাদিকদের এই চিত্রকর্ম জুলাই বিপ্লবের ঐতিহাসিক ঘটনার চিত্রায়ন। এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের 16 বছরের স্বৈরশাসক দমন, নির্যাতন, খুন, গুম সম্পর্কে জানতে পারবে সবাই। চিত্র প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞ ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। কক্সবাজারের রামুতে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশায় থাকা মা ছেলেসহ 5 আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ভুরুয়াখালী এলাকায় পানির ছড়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 2টার দিকে ভুরুয়াখালীর অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে সিএনজিটি পার হওয়ার সময় হঠাৎই ট্রেন চলে আসে। এ সময় রেল ক্রসিংটিতে কোনো গেটম্যান ছিল না। এই অবস্থায় ট্রেনটি প্রায় 1.5 কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় সিএনজিটিকে। পরে ট্রেনটি থামলে পুলিশ ও স্থানীয়রা অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে পুলিশ 4টি মরদেহ উদ্ধারের কথা জানালেও হতাহতের স্বজনদের দাবি নিহতের সংখ্যা 5। ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর আরেকটি ট্রেন পর্যটক এক্সপ্রেসকে ঘটনাস্থলে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। 2 ঘন্টা অবরোধের পর ট্রেনটি ফের যাত্রা করে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। কমিটিকে 2 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো অবস্থায় 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বাতাসি মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও সেলিম রেজা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। শনিবার বিকেলে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা তাদের হত্যা করে মরদেহ অ্যাসিডে পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। 2024 সালে 2 আগস্ট আয়োজিত দ্রোহ যাত্রা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি এখনও পূরণ হয়নি সাধারণ মানুষের। তাই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ, 24-এর গণহত্যাসহ পাহাড় ও সমতলের সকল গণহত্যার বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহত করতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় দ্রোহ যাত্রা কর্মসূচি। গণতান্ত্রিক ছাত্র জোটের আহ্বানে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, গণতান্ত্রিক অধিকার কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, শিল্পী সহ এই দ্রোহযাত্রায় অংশ নেন সাধারণ শিক্ষার্থী, শ্রমিক জনতা ও শহীদ পরিবারের সদস্যরা। প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি কর্মীরা তাদের দেশপ্রেম ও নতুন বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে। দ্রোহযাত্রায় সভা প্রধান হিসেবে ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতোই জুলাই শুধুই জনগণের, আর কারো নয়। জুলাইকে ব্যবহার করে কেউ যদি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে তাহলে বলতে হবে যে সে জুলাই গণঅভ্যুত্থানের শত্রুপক্ষ। তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এদের দিয়ে জুলাই গণঅভ্যুত্থান মাপা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের যাত্রা অব্যাহত রাখতে গেলে এদেরকে দমন করেই অগ্রসর হতে হবে। নারীদের নিয়ে সরকারের পদক্ষেপ সবাইকে হতাশ করেছে। শনিবার সকালে নারীকে বাদ দিয়ে নারীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন বক্তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই সভার আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। সভায় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নারীকে এখনও সামনের সারিতে রাখা হয় না। এ সময় শুধু নারী কমিশনের নারী প্রতিনিধিত্ব থাকা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদা কে চৌধুরী। সভায় অর্থনৈতিক বিশ্লেষণ
বিশ্লেষক, মানবাধিকার কর্মী, নারী বিষয়ক সংস্কার কমিশনের মহিলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব জায়গায় আমরা দাবি করেছি, কিন্তু দাবিগুলো কি করে যেন কারো দৃষ্টিতে আসেনি। তো আমরা কি ধরে নেব যারা আছেন ঐকমত্য কমিশনে বা যারা এই কমিশনগুলোতে কাজ করছেন তারা নারী বিদ্বেষী? প্রতিশ্রুতি নিয়ে কাজ করার এসছেন, সেখানে তো তারা এইভাবে কাজ করাটা তাদের, আমরা তো বলতে হচ্ছে বাধ্য হয়ে যে সহ্য করেছি, বলতে গেলে দেখছিলাম কি আসে শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে কিন্তু শুধু হতাশই করেননি, ক্ষুব্ধ করেছেন। শুধু শীতাতপ নিয়ন্ত্রিত নয়, ঘরের পরিবেশকে আরও স্মার্ট, স্বাস্থ্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী করতে র্যানকন ইলেকট্রনিক্সে যুক্ত হয়েছে এলজি ব্র্যান্ডের কমপ্লিট এয়ার সলিউশন। শনিবার রাজধানীর গুলশানে র্যাঙ্কস ই-মার্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এলজি ব্র্যান্ডের কমপ্লিট এয়ার সলিউশন। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার চাহিদা বিবেচনায় এখন থেকে র্যাঙ্কস ই-মার্টে পাওয়া যাবে এলজি এর অত্যাধুনিক এয়ার কন্ডিশনার, HVAC সিস্টেম এবং এয়ার পিউরিফায়ার, হেপা ফিল্টার, ইনভার্টার প্রযুক্তি ও VRF সিস্টেম সহ স্বাস্থ্যকর বাতাস নিশ্চিতে সমাধান দিচ্ছে এলজি। বন্ধ হয়ে যাওয়া জুট ও টেক্সটাইল মিলগুলো লিজ ভিত্তিতে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে দেয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজশাহীতে প্রাণ গ্রুপকে লিজে দেওয়া টেক্সটাইল মিলে 2000 কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রাণ বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলে 6 মাসে যা উৎপাদন এসেছে তা প্রশংসনীয়। এ সময় উপদেষ্টা আরও বলেন, এই টেক্সটাইল মিলে স্থানীয়দের আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই সাথে উৎপাদিত লাগেজ, ব্যাগ, জুতা সহ নানা পণ্য বিদেশেও রপ্তানি হবে। অনুষ্ঠানে প্রাণ আরএফএল-এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, টেক্সটাইল মিল চালুর 6 মাসের মাথায় 2000 কর্মীর কর্মসংস্থান হয়েছে, যাদের অধিকাংশই নারী কর্মী। আগামী 2 বছরের মধ্যে কারখানার বিভিন্ন বিভাগে আরও 12,000 কর্মীর কর্মসংস্থান হবে। মিলগুলো না চলার কারণে, অব্যবস্থার কারণে এগুলো পরিত্যক্ত হয়েছিল। 22টি জুট মিল ও টেক্সটাইল মিল পরিত্যক্ত হয়েছিল। তো আমি তখন যখন স্টক নিলাম যে এগুলো কী করা হবে, তখন বলা হলো একটা প্ল্যান আছে যে এগুলো যদি পাবলিক সেক্টরে দেওয়া যায় লিজ আকারে। রাজশাহীর অনেকের সাথে আমার দেখা হয় বিদেশে যারা যারা নির্মাণ শ্রমিকের কাজ করে, তাহলে আমাদের এখানে তো এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে। আজকে 2000 মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি। অলরেডি আমরা 2000 মেশিন, ফিল্মে বলেছে 1000, আসলে ম্যাডাম 1000 কাজ করে দিনে আর 1000 কাজ করে রাত্রেবেলা। আর এখানে আমাদের এত সুবিধা আছে, আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ, রাইট? সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি। আর শফিক স্যারকে বলবো যে স্যার আমাদের এখানে স্বপ্ন হচ্ছে যে আমরা এখানে 12,000 মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো হলো 39 বাংলাদেশিকে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তবে দেশে ফিরেছেন 39 জন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধ বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসতে হচ্ছে। এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির মধ্যেই যানবাহন সহ ভেঙে পড়ল বাঁধ। চলতি বর্ষায় রাজ্যটিতে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 173 জনে। টানা বৃষ্টি আর আকস্মিক পাহাড়ি ঢলে রাজ্যের কুল্লু জেলায় মালানা এক
পানি বিদ্যুৎ প্রকল্পের আংশিক ভেঙে পড়ে। মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাঁধ ভেঙে পানির উচ্চতা হঠাৎ বেড়ে যায় পার্বতী নদীর। তীব্র স্রোতে ভেসে যায় প্রকল্পে ব্যবহৃত হাইড্রোক্রেন, ডাম্পার ট্রাক, রক ব্রেকার সহ বিভিন্ন যানবাহন ও ভারী যন্ত্রাংশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে মান্ডি জেলায় বড় ভূমিধসে চণ্ডীগড় মানালি জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুনের মাঝামাঝি থেকে বর্ষার দাপটে বন্ধ হিমাচলের প্রায় 400 সড়ক। যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে মন্দার খবর প্রকাশের পর আবারও ডলারের দর পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাপানি মুদ্রা ইয়েনের তুলনায় ডলারের দর পতনের হার ছিল 1.23%, যা 2023-এর জানুয়ারির পর সর্বনিম্ন। এদিকে ডলার ইন্ডেক্সে সূচকের মান ছিল 98.80। বিপরীতে গেল এপ্রিলের তুলনায় বেড়েছে ইউরোর দাম। একই দিনে প্রকাশিত মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হচ্ছে, গেল জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদরা যেখানে 1,10,000 নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, সেখানে চাকরি হয়েছে মাত্র 73,000 কর্মীর। গেল জুলাই মাসে বেকারত্বের হার ছিল 4.2%, যা জুনের চেয়েও কিছুটা বেশি। এবার খেলার প্রসঙ্গ। ভালো ক্রিকেটার তৈরিতে আঞ্চলিক ক্রিকেটে মনোনিবেশ করতে চায় বিসিবি। সাথে মিরপুরের উইকেটে ব্যস্ত না থেকে দেশের অন্যান্য মাঠেও খেলা আয়োজনে জোর দিতে চায় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সাথে সিরিজটি তাই আয়োজন হচ্ছে না ঢাকায়, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। যে সিরিজটা খেলেছি সেখানে উইকেট এরকম ভালো ছিল না, হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য। সেখানে যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়, সেখানে আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি ওখানেও আমরা খেলাতে পারি। বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল, ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে। চিটাগাং রিজনাল একটা T20 টুর্নামেন্ট করছি, যেটা আমার আগস্টের 27 তারিখ আমরা করব। তো সেখানে মনে করেন আমার ডিস্ট্রিক্টে 11টা ডিস্ট্রিক্ট আছে, ওরা খেলবে। নারী ফুটবলারদের নিয়ে নিজেদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চান বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। টাকার জন্য থেমে থাকবে না কোনো পরিকল্পনা। সেক্ষেত্রে মেয়েদের সব অর্জনকেই বড় করে দেখছেন বাফুফের এই কর্তা। ডিসেম্বর নাগাদ যুক্ত হবে আরও কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। সেই সাথে ফুটসালকে নিয়েও আছে বাফুফের বিশেষ পরিকল্পনা। বিএফএফ এর পক্ষ থেকে আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি, দ্য বেস্ট পসিবল প্রিপারেশন নিয়ে আমরা কাজ করছি। যেদিনে নারী দল আসে সেদিনে কিন্তু তিনি মিশন অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করেন এবং সকালের সামনে ডিক্লেয়ার করে। তো সেটাকে নিয়ে অলরেডি আমাদের কাজ চলছে। ডেফিনেটলি ফিনান্সিয়াল চ্যালেঞ্জ উইল বি ডন্টিং, কোনো সন্দেহ নাই। বাট আমি এতটুকু বলতে পারি, কোনো রকম পরিকল্পনা কিন্তু আমরা চেঞ্জ করবো না শুধুমাত্র ফিনান্সিয়াল চ্যালেঞ্জের জন্য। 2 সপ্তাহের ভিতরে একটা টোটাল পিকচার আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। যখন এটা লক হবে, সেটার জন্য ফিনান্সিয়াল যে ইস্যুস থাকবে সেটা আমরা অ্যাড্রেস করব এবং আমি এতটুকু আপনাকে আশ্বাস দিতে পারি, কথা দিতে পারি, ইনশাআল্লাহ যা লাগবে সেটাই আমরা রেজ করব সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছে নারী ফুটবল দল। শনিবার দুপুর 1:35 লাওসের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন আফইদা সাগরিকারা। চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিতে বাংলাদেশের বাছাই পর্বের লড়াই শুরু 6 আগস্ট থেকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে 4 দিন আগে লাওসে গিয়ে প্রস্তুতি নেবেন লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে দেশের মাটিতে নিয়মিত অনুশীলনের মধ্যে ছিলেন নারী ফুটবলাররা। বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে 8 আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিশুরা। এরপর 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নরা। অধিনায়ক আফিদা খন্দকার সহ ভারতীয় দলের 9 ফুটবলার আছেন অনূর্ধ্ব-20 দলে। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের শেষ 8 দল যাবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় আসরের মূল পর্বে। গ্রুপের সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট। আরেক দফা জটিলতার মুখে এশিয়া কাপ।
ভারত পাকিস্তানের রাজনৈতিক জটিলতা পেছনে ফেলে সেপ্টেম্বরে শুরু এশিয়া কাপ, তবে এবার তাতে যুক্ত হলো সম্প্রচারের জটিলতা। 2031 সাল পর্যন্ত এশিয়া কাপের অফিসিয়াল সম্প্রচার সত্ত্ব ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কের। চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানে এশিয়ান কাপের সম্প্রচারের জন্য সনিকে মোট চুক্তির 10% অর্থ পরিশোধ করতে হবে দেশটির টিভি চ্যানেলগুলোকে। তবে 2025 সালে এসে পাকিস্তানের কাছে চুক্তির 25% অর্থ দাবি করেছে সনি স্পোর্টস। যদিও ঠিক কী কারণে বাড়তি অর্থ দাবি করা হয়েছে তার ব্যাখ্যা দেয়নি সনি। তবে এমন দাবির পর পাকিস্তান এশিয়া কাপের সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এমনকি এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর দেশটিতে সম্প্রচার নাও হতে পারে বলে শঙ্কা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ডিসেম্বরে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মেসি। আগামী 14 ডিসেম্বর তাকে একটি 7A সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে। এবছর প্রচারমূলক সফরের অংশ হিসেবে ভারত সফরে আসবেন মেসি। গুঞ্জনটি সত্যি হলে এটি হবে ভারতের ক্রীড়া ইতিহাসে বিরল এক ঘটনা। আগামী 13 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসতে পারেন মেসি। সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে 14 ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবেন বলে জানিয়েছে। 38 বছর বয়সী মেসির 14 বছর পর ভারতে আসছেন। এর আগে 2011 সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।